মূর্তির খবর। আর এই তিন মূর্তি কোথাকার? দক্ষিণ চব্বিশ পরগনার। আসলে দক্ষিণ চব্বিশ পরগনা এমন একটা জেলা যা ভোটের আগে পর্যন্ত তৃণমূলের গড় বলেই মনে হতো, তাই না? এই জেলাতেই তো ডায়মন্ড হারবার, আর সেখানকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই এই একের পর এক কীর্তিমান ভলতার পুষ্পা, সোনারপুরের শাহজাহান সঞ্জু আর ত্রাস শওকত, একের পর এক কীর্তিমান। এই তিন কীর্তিমানের কথা আপনাদেরকে বলবো। ফলতা ত্রাস জাহাঙ্গীর খান পালা বদলের পর জাহাঙ্গীরের বিরুদ্ধে সরব স্থানীয়রা। ভোটের সময় আমাদের ভোটের কাছে যেতেই দেয় না, ঘরে থেকে হুমকি দিয়ে গেছে যেতে হবে না। আমরা মাসখানেক ছিলাম না, আমাদের কারেন্ট কেটে দিয়েছিল, জল দেবে না, বাস করতে দেবে না, মারধর করা হবে বেরোলে, এরকম মানে দিত সব সময়। আমরা সবসময় ভয় হয়ে থাকতাম। ঘরের ভিতর ঢুকিয়ে ঘরে দৌড় দিয়ে দেয়, দিয়ে বলে রেপ করবো নয় ডায়মন্ডে নিয়ে যাবো, এরকম হুমকি দেয় আমাদের পাড়ায়। এত অত্যাচারের সহ্য করতে আমরা পাচ্ছি না। আজকের মনে মেয়েরা মুখ তুলে আজকে যেন আমরা তাকিয়ে আছি। আমার এই গত ভোটে আমার স্বামীকে আটকে রেখেছিল, আমাকে একাকে ভোট দিতে যেতে হয়েছিল, আটকে রেখেছিল, বলেছে তৃণমূলকে ভোট দিতে হবে। মূর্তির এক মূর্তির কথা বললাম, জাহাঙ্গীরের কথা। আর কিছুদিন আগে সোনারপুরে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন অভিষেক। কার বাড়িতে গিয়েছিলেন? সঞ্জু কর্মকার। কে এই সঞ্জু কর্মকার? যার ভোট পরবর্তীতে মৃত্যু হয়। এই সঞ্জুর বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। যারা যারা এখানে বিজেপি করতো তাদের বাড়ি হুমকি দিচ্ছে। এমনি মনের মাথায় বলে আসছে যে 4 তারিখের পরে গুলি করব। সঞ্জু কর্মকার সোনারপুরের শাহজাহানি ছিল, যে মরে যায় সে তো তার বিরুদ্ধে কথা বলার কিছু নেই। পিটিয়ে মারা হয়েছে, এটা কি সঠিক? একদমই না। যদি বা কাউকে পেটানো হয় তাহলে সে অসুস্থ থাকতো। ওর বাবা মার গাফিলতিতে মারা গেছে। জমি জমা থেকে শুরু করে দাদা এমন কোনো অত্যাচার নেই যে ওরা করেনি। জমি একটা জমি 3-4 বার করে বিক্রি করে দিচ্ছে। যে মালিক আসলে সেই মালিক নিজে, আমার নিজের জমির সাথেই হয়েছে। একদম মানে ওদের সাথে লড়াই করতে পারবো না, সেই মুহূর্তে দাঁড়িয়ে তারা পারা সম্ভব নয়। সোনারপুর সত্যি শাহজাহান মডেলই চলতো, মানে নিজেদের ইচ্ছাদের মতনই ওরা চলতো। সন্দেশকারী যেমন ভাবে অত্যাচারিত হয়েছে, ও প্রত্যেকটা মানুষকে সেইভাবেই অত্যাচার করেছে। আর এবার আরেক মূর্তি, শওকত মোল্লা। ক্যানিং থেকে ভাঙর শওকতের ব্যাপক দাপট, তার সাম্রাজ্য বলা যায়। শওকতের বাড়িতে আজ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি পৌঁছে যায়। ক্যানিং এর প্রাক্তন তৃণমূল বিধায়ককে নিয়েও ভুরি ভুরি অভিযোগ। রকম অন্যায় অত্যাচারে উনি জড়িত। আবাস যোজনা কাটমানি থেকে শুরু করে সবকিছু উনি বিলুপ্ত করে দেয়। আমার ঘরের টাকা ঢুকেছে, আমার ঘরের মানে আমার গ্রামের মেম্বার তিনি আমাকে স্বয়ং খবর দিচ্ছেন যে তোমার ঘরের টাকা এই নিয়ে নেওয়া হচ্ছে। আমার ঘরের মেম্বার শওকত মোল্লার অধীনেই কাজ করে। এই জায়গাটায় সুযোগ সুবিধা পেতে উনি থাকতেন, ওর মধ্যে সুযোগ সুবিধাটা দেওয়া হতো এখান থেকে। মানে এখানে এসে লোকজন বসে সারাদিন বসে বসে চলে যেতেন, সুযোগ সুবিধাটা এরকমই হতো। কথা বলতেন না। একান্ত ওনার যারা সাহায্য করতে পারবে, যাদের কাছে বোমা গুলি বন্দুক থাকে, যাদের কাছে টাকা থাকে, তারাই ওনার সাহায্য করতে পারে। তারাকে উনিও সাহায্য করবে, ওরা তাদেরকে সাহায্য করবে। একটা মাচ্চোর গান বাঁধা হলো, কিন্তু শওকত মোল্লা কি সত্যি শুধুই মাচ্চোর? তার বিরুদ্ধে নানা অভিযোগ, নদী চুরির অভিযোগ, বিদ্যুৎ চুরির অভিযোগ। এই প্রসঙ্গে আপনাদের সামনে আরো বিস্তারিত জানাবো, কিন্তু প্রশ্ন এখন এটাই, এই যে এনআইএ টিম পৌঁছে গেল, এবার কি তাহলে গ্রেফতার হবেন শওকত মোল্লা? কিন্তু এনআইএ টিম কেন? বাড়িতে এনআইএ, শওকত মোল্লাকে তো পাওয়া গেল না। ভোটের আগে দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণের ঘটনা, পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ। 18ই মার্চ গভীর রাতে বিস্ফোরণে একজনের মৃত্যু হয়। আর সেই ঘটনাতে এনআইএ পৌঁছে গেল শওকতের জেরায়। ধৃতদের জেরা করে উঠে আসে শওকত মোল্লার নাম এই ঘটনায়। তদন্তে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে পৌঁছে যায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। শওকত মোল্লার জীবনতলার বাড়িতে পৌঁছে যায় এনআইএ। কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে তল্লাশি। কিন্তু বাড়িতে তো নেই ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। সরাসরি চলে যায় অনুপ বিশ্বাস, রয়েছেন সঙ্গে। অনুপ, এনআইএ পৌঁছে গিয়েছে, শওকত মোল্লার দেখা নেই, কিন্তু তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। এবার কি জালে ওঠার অপেক্ষা মাচ্চোরে?
দেখো রুমেলা, 12 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। এই যে তদন্তকারী সংস্থা তারা কিন্তু এসেছেন এবং সেই আসার ফলে কিন্তু এই যে মৌখালী, জীবনতলা থানার মৌখালী গ্রামে যে শওকত মোল্লার বাড়ি, যে বাড়িতে কিন্তু ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনীর ছবি একটু দেখাবো। তারা এই বাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছেন পাহারা দিয়ে, এবং এই যে বাড়ির গেটটা রয়েছে, এই গেট থেকে শুরু করে এই যে শওকত মোল্লার যে বাড়িতে 12 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও কিন্তু এখনও পর্যন্ত বাড়ির যারা রয়েছেন তার স্ত্রী এবং মেয়ে, তাদেরকে কিন্তু হচ্ছে ম্যারাথন হচ্ছে জিজ্ঞাসাবাদ চলছে। এখনও পর্যন্ত কিন্তু আমরা যে খবর পাচ্ছি এখনও কিন্তু শওকত মোল্লার কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে শওকত মোল্লা আদৌ কি ধরা পড়বে সেটা কিন্তু সময়ের অপেক্ষা। তবে যেটা তার সকাল থেকেই যে এই যে তদন্তকারী সংস্থা তারা কিন্তু এই যে শওকত মোল্লার ছেলে তাকে নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় তার কার্যালয় থেকে শুরু করে, অবশ্যই আমরা সেই খবরে নজর রাখবো, কিন্তু শওকত মোল্লা কোথায়? দেখো ইতিমধ্যে কিন্তু এই যে তদন্তকারী সংস্থা যারা এসেছেন তারা কিন্তু এখনও পর্যন্ত তদন্তকারী অফিসাররা সেই শওকত মোল্লার কিন্তু খোঁজ পায়নি। তার ছেলেকে নিয়ে বিভিন্ন জায়গায় গেলেও সেখানে কিন্তু তার কিন্তু কোনো হদিশ পায়নি। তবে এখনও কিন্তু সেই তার বাড়িতে তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তার বাড়িতে কিন্তু এখনও কিন্তু আচ্ছা, দেখা যাক। বাড়িতে এনআইএ পৌঁছেছেন, শওকতকে তো এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কোথায় শওকত? অবশ্যই খুঁজে বার করবে তদন্তকারী সংস্থা। কিন্তু এই শওকত শুধু মাত্র নয়, তিনি নদী চোর, বিদ্যুৎ চোর। শুধু মাছচোর না, বিদ্যুৎটাও চুরি করেছে এখানে দিনের পর দিন। হুকের লাইন মাধ্যমে ভিতরে জুড়ে দেওয়া হয়েছে এবং এই অবৈধভাবে কারেন্ট নেওয়া হচ্ছে এখানে। এবং তার থেকেও বড় কথা, এখানে পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগানো যে ত্রিপল দেখা যাচ্ছে এই সিভিল ডিফেন্স বা ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে, সেই ত্রিপলও দেখা যাচ্ছে। ভুরি ভুরি দুর্নীতি পঞ্চায়েতগুলোতে গেলে পাওয়া যাবে। মাছ চুরি আর তিরপল চুরি, বিদ্যুৎ চুরি, আর মানে জায়গা চুরি, সরকারি জায়গা চুরি, মাঠের জায়গা বিক্রি, তোমার রাস্তার জায়গা বিক্রি, সবই বানু বলতে শওকত মোল্লার বউ, স্ত্রী। আমরা চাইছি ও ইমিডিয়েটলি গ্রেপ্তার হোক। বলির পাঠা প্রার্থী হয়ে খোকা গেল ফেসে। মাছ চোর শওকত তো মাছ চোর, বম বাঁধা কাজল শওকত তো মাছ চোর। আর এই যে নদী চুরির কথা বলছিলাম, সেই নদী চুরি করে ক্যাফে শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা আটক। ইমরানকে নিয়ে বিভিন্ন জায়গায় এনআইএ তল্লাশি চলছে। শওকতের ছেলের ক্যাফেতেও এনআইএ টিম, শওকতের ছেলেকে নিয়ে ক্যাফেতে এনআইএ। আর এবার আপনাদেরকে দেখাবো সেই ক্যাফের ছবি। শওকত মোল্লা ছেলে ইমরানের ক্যাফে, আলিশান ক্যাফে। আর এই ক্যাফে নিয়ে বিস্ফোরক অভিযোগ স্থানীয়রাও করছে, কারণ এই ক্যাফে নদী চুরি করে তৈরি হয়েছে। নদী চুরি করে শওকতের ছেলে ক্যাফে তৈরি করেছে, এমনটা অভিযোগ। জীবনতলার ছবি, শওকতের ছেলে ক্যাফে অরণ্যের কূলে, মাতলা নদী চুরি করে এই ক্যাফে তৈরি হয়েছে। পালাবদল হতেই তাই মুখ খুলছেন স্থানীয়রা। এখন আর তাদের কোনো ভয় ডর নেই। মাছ চুরি করে এত সম্পত্তি তৈরি করেছেন স্থানীয়দের, এমনটাই অভিযোগ। বেআইনিভাবে জমি বিক্রিরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সরাসরি চলে যাই, প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, বাপ এক কীর্তিমান, তার বেটা এক কীর্তিমান, কিছুই বাদ নেই চুরি থেকে। মানে প্রাকৃতিক সম্পদ নদী, সেটাও চুরি করে আলিশান ক্যাফে বানিয়ে ফেলেছে। কি কি অভিযোগ তাদের বিরুদ্ধে উঠছে? দেখো, স্থানীয়রা যে অভিযোগটা করছে, যেখানে এই ইমরান মোল্লা ক্যাফে তৈরি করেছে সেটা আদতে মাতলা নদীরই একটা অংশ ছিল। গত 10 বছর ধরে তুমি দেখো মৌখালী ব্রিজ, যেখান থেকে মাতলা নদী বয়ে গেছে, সেই ব্রিজের ডান পাশ এবং বাঁ পাশ দুটো জায়গাতেই কিন্তু এরমভাবেই ভেড়ি তৈরি করে এবং তারপরে ভরাট করে বেআইনি নির্মাণ করা হয়েছে। অর্থাৎ নদীর যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যই কার্যত বদল করে দিয়েছে। এবং গোটা নদী থেকে 1 কিলোমিটার
দুপাশ জুড়ে কিন্তু এরমভাবেই বেআইনি নির্মাণ গড়ে তুলেছে শওকত মোল্লা। এবং বিশেষ করে যে ক্যাফেটি তৈরি করা হয়েছে 2025 সালে এই ক্যাফেটি তৈরি করা হয়েছিল এবং এখান থেকে স্থানীয়রা আগে নদীতে খেয়া দিয়ে পারাপার করতো। সেক্ষেত্রে বেশ চওড়া এবং গভীর নদী ছিল, সেই জায়গায় মাটি ফেলে কিন্তু ভরাট করে পরবর্তীতে বেআইনি নির্মাণ করা হয়েছে। এবং শুধু তার ক্যাফেই নয়, সেখান থেকে 200 মিটার দূরে তার ভাইও নতুন করে রেস্টুরেন্ট খুলছিলেন এবং সেখানেও ছবি স্পষ্ট যে এখনও সেই জায়গায় ভেড়ি ভরাটের জন্য মাটি ফেলা হচ্ছে। অর্থাৎ শওকত মোল্লার যে দাপট, গত 15 বছর ধরে এই গোটা এলাকায় এরমভাবেই নদী চুরি করে মাটি ভরাট করে তারপরে কিন্তু এই ধরনের বেআইনি নির্মাণ তিনি গড়ে তুলেছিলেন। এবং তৎকালীন প্রশাসনকে স্থানীয়রা অভিযোগ করলেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি, এমনটাই স্থানীয়দের অভিযোগ। এবং যার জেরেই কিন্তু শওকত মোল্লা কার্যত রাত চালিয়ে গেছে এই গোটা মৌখালী অঞ্চল জুড়ে। ওকে, ক্যাব হচ্ছে শওকত মোল্লার, পুরো নদী ছিল এটা, মাতলা নদী। হ্যাঁ, এটা পুরো আমরা এখানে বোট পার হয়ে যেতাম। এটা দখল করে নিয়ে এটা হচ্ছে একটা ক্যাব তৈরি করেছে শওকত মোল্লার ভাই আবু ও করেছে, ঠিক আছে। যারা ওদের হারুন তারা জায়গা নিয়েছে সবকিছু পুরো বেআইনি ভাবে স্যার, পুরো বেআইনি ভাবে করেছে। 7,000 বিক্রি হবে স্যার, এখান থেকে সেই ওমতা সব বিক্রি করেছে। মাতলা নদীর দুপাশে তৈরি হয় ভেরি। এই দেখছেন আপনারা মাতলা নদী, আর তার দুপাশে তৈরি হয় ভেরি। কিন্তু সেই ভেরি ভরাট করে চলছে বেআইনি সব নির্মাণ। তৈরি হয়েছে শওকতের ছেলের ক্যাফে ঠিক এরকমই এক জায়গায় ভেরি ভরাট করে। ওই জায়গাটা আসলে মাতলা নদীর অংশ, পুরো জায়গাটা দখল করে নেওয়া হয়েছে এবং যার ফলে সেখানে দেখা যাচ্ছে নদীর চরিত্র বদলে গেছে। এইটা অবৈধভাবে করেছে শওকত মোল্লা নিজের গায়ের জোর খাটিয়ে, এবং তখন প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। কবে এই ক্যাফে তৈরি হয়েছে? এটা হয়েছে 2024-25 সালে হয়েছে। এটা হ্যাঁ, 1.5-2 বছর মতো হয়েছে আনুমানিক। আমরা ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি মৌখালী ব্রিজে, নিচ থেকেই বয়ে গেছে মাতলা নদী। একেবারে দেখা যাচ্ছে এই মাতলা নদী থেকে খাড়ি কেটে জল ঢুকিয়ে তৈরি করা হয়েছিল ভেড়ি। শওকত মোল্লার মদতে এই ভেড়ি একাধিক জায়গায় তৈরি করা এবং স্পষ্ট দেখা যাচ্ছে সেই চিত্র। এবং সেই ভেড়ি বুঝিয়ে চলছে কনস্ট্রাকশন। সোজা যে অংশটা দেখা যাচ্ছে মাটি ফেলে ভরাট করা হচ্ছে, সেটাই হলো শওকত মোল্লা ছেলে অর্থাৎ ইমরান মোল্লার সেই ক্যাফে। আজ সকালেই এনআইএ তদন্তকারী আধিকারিকরা ইমরান মোল্লাকে সঙ্গে নিয়ে এই ক্যাফেতে এসে তল্লাশি অভিযান চালায়। তৎকালীন সময় প্রশাসনের মদতেই কিন্তু এই বেআইনি নির্মাণ তৈরি করা হয়েছিল, কারণ প্রশাসনের কাছে একাধিকবার স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানালেও কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু এখন উঠছে প্রশ্ন, কিভাবে এই শওকত মোল্লা গোটা এলাকার প্রাকৃতিক যে চরিত্র বা জমির যে চরিত্র, সেই জমির চরিত্র কিভাবে বদল ঘটালো, কেন তার বিরুদ্ধে তখন ব্যবস্থা নেওয়া হয়নি। ক্যামেরা রাজীবের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, দক্ষিণ 24 পরগনা। জমি দখলেও দানবীর শওকত মোল্লা, দখল করে চলছে ভাইয়ের বেআইনি নির্মাণ। ঘটনাস্থলে নিউজ 18 বাংলা। এই বাড়িটা আমাদের এমএলএ সাহেবের ভাইয়ের বাড়ি। কিন্তু এটা তো ভেড়ি ছিল। হ্যাঁ, ওটা ভেড়ি ছিল। ভেড়ি বুঝিয়ে বাড়ি? হ্যাঁ, ভেড়ি। এই জায়গাটা তো এখন অস্থায়ীভাবে ছিল। ওই এমএলএ সাহেব আসার পরে এই রাস্তাগুলো করেছে। তারপরে যখন মাটি মানে ভরাট হয়ে এবার সব যে যার ঘরটর করেছে। আপনারা কত অভিযোগ করেননি? না, ক্যানিং লাইনে এরকম ভাবে সব বিল্ডিং তোলা রয়েছে। সব তো বেআইনি। হ্যাঁ, সব বেআইনি। কোনো ব্যবস্থা নেওয়া হয় না? ব্যবস্থা তো নিচ্ছে নাকি। মাতলা নদীর চর বুঝিয়ে তৈরি করা হয়েছে ক্যাফে। শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার সেই ক্যাফে আমরা ইতিমধ্যে দেখতে পেলাম। এবং স্থানীয়দের অভিযোগ, শুধু শওকত মোল্লার ছেলেই নয়, শওকত মোল্লার ভাই আবু জাফর মোল্লা তিনিও ঠিক কিছুটা দূরেই এরকমই একটি ক্যাফে তৈরি করছিলেন। এই যে গোটা এলাকা আমরা দাঁড়িয়ে রয়েছি, গোটাটাই কিন্তু একটা ভেড়ি ছিল। এরমভাবেই যে মাটি ফেলে তিনি ভরাট করছিলেন এবং ঠিক আমার পেছনেই এই যে বেআইনি নির্মাণ, সেই বেআইনি নির্মাণও কিন্তু তৈরি করছিলেন। অর্থাৎ এই গোটা মাতলা নদীর পরে একাধিক জায়গা জুড়ে শওকত মোল্লা বেআইনিভাবে তিনি এরমভাবে নির্মাণ করতেন এবং নদীর চর চুরি করতেন। যে অভিযোগটা স্থানীয়রা তুলেছেন, শুধু তার নিজের রেসর্টই নয়, ঠিক 200 মিটার দূরেই তার ভাইও কিন্তু সেই একই পথে হেঁটেছিল এবং এরমভাবেই মাটি ফেলে নদীর থেকে যে চুরি করা যে চর, সেখানে ভেড়ি প্রথমে করা হয় এবং সেই ভেড়ির ওপরে মাটি ফেলে বেআইনিভাবে তিনি আবারও কিন্তু নির্মাণ করেছিল। প্রশ্ন এখানেই উঠছে,
তৎকালীন প্রশাসন কেন কোনো ব্যবস্থা নেয়নি? স্থানীয়দের দাবি, তারা একাধিকবার জানিয়েছে, তারপরেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। এখন কোথায় সেই শওকত মোল্লা? ইতিমধ্যে কিন্তু এনআইএর তরফ থেকে তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ক্যামেরা রাজীবের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণের তদন্ত, সাইরুল মোল্লা গ্রেফতার, ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার, গাড়িতে আহতদের হাসপাতালে নিয়ে যান সাইরুল। সরাসরি চলে যায় কল্যাণ, রয়েছেন সঙ্গে। কল্যাণ, একেবারেই আজকে যখন এনআইএর তদন্তকারী আধিকারিকরা আসেন ভাঙড় ডিভিশনে, কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের মোট 4টি জায়গাতে এনআইএর টিম আসে। একটি আসে রঘুনাথপুর, সেখানে আসে, এবং তারই পাশাপাশি যে বিজয়গঞ্জ বাজার থানা এলাকার 2টি জায়গাতে আসে, বামুনিয়া গ্রামের এই 2টি জায়গায়। তার মধ্যে একটি হচ্ছে ওহিদুল ইসলাম, যে মূল কালপিট হিসাবে ধরা হচ্ছে। তারই পাশাপাশি আরও একজন শাইনুর মোল্লার বাড়িতেও এই এনআইএ তদন্তকারী আধিকারিকরা আসে। সূত্রের খবর যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেই বিস্ফোরণের ঘটনার পর যারা আহত হয়েছিল, সেই আহতদেরকে এই শাইনুরের গাড়িতে করেই কিন্তু এই বামুনিয়া এলাকা থেকেই তাদের সেফ প্যাসেজ দেওয়া হয়েছিল, তাদেরকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছিল। সেই কারণেই কিন্তু এনআইএ তদন্তকারী আধিকারিকরা তারা তদন্তে নেমে সেই গাড়িটা যখন উদ্ধার করে, তারপরে তদন্তের পর থেকেই দীর্ঘদিন ধরে কিন্তু এই শাইনুর সে বাড়ি ছাড়া ছিল। পরে আজকে সকালে তাকে, শাইনুরকে কোঁচপুকুর এলাকা থেকে এনআইএ টিম তাকে গ্রেপ্তার করে, এবং গ্রেপ্তার করে তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সে সাতুলিয়া এলাকার একটি গ্যারেজে সেই গাড়ি দিয়েছিল, এবং সেখানে সেই গাড়ির সমস্ত কিছু যা নমুনা ছিল তা পুড়িয়ে দেয় এবং গাড়িটি নতুন রং করে নেয়। সেই কারণে এনআইএর যে তদন্তকারী আধিকারিকরা এসেছিলেন, তারা সেই গ্যারেজের যে মালিক তাকেও কিছুক্ষণের জন্য জিজ্ঞাসাবাদের জন্য বিজয়গঞ্জ বাজার থানায় আনে, এবং সেখানে এনে তাকে জিজ্ঞাসাবাদ করে, এবং তার গ্যারেজে এনে কোথায় সেই নমুনা পুড়িয়ে দেওয়া হয়েছিল সেই নমুনা সংগ্রহ করে এনআইএর টিম। দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণের তদন্ত, ধৃত তৃণমূল নেতা ওহিদুলের বাড়িতে এনআইএ। ভোটের আগে দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণের ঘটনা, পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয়। ধৃত মূল অভিযুক্ত ওহিদুল ইসলামের বাড়িতে তল্লাশি, গ্রামের একাধিক বাড়িতে পৌঁছে যায় এনআইএ টিম। কথা বলবো, প্রতিনিধি কল্যাণ রয়েছেন সঙ্গে। কল্যাণ, এই ওহিদুলের ঘটনার সঙ্গে কি যোগ ছিল? একেবারেই যে ওহিদুল ইসলামের কথা উঠে আসছে, এই ওহিদুল ইসলাম হচ্ছে এই যে চালতাবেড়িয়া এলাকায়, এই চালতাবেড়িয়া অঞ্চল তৃণমূলের সভাপতি শওকত মোল্লার অত্যন্ত ঘনিষ্ঠ এই ওহিদুল ইসলাম। ভোটের আগে সে কিন্তু এই যে বামুনিয়া এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই যে বোমা বাঁধার কাজ চলছিল, সেই বোমা বাঁধার কাজের পুরো অর্গানাইজটা কিন্তু এই ওহিদুল ইসলাম করেছিল। উত্তর 24 পরগনা থেকে লোক আনা, রঘুনাথপুর থেকে লোক আনা, তাদেরকে এক জায়গায় করে কিন্তু সেই এলাকায় বোমা বাঁধার যে কাজ চালাচ্ছিল, সেই পুরো প্রসেসটা কিন্তু ওহিদুল ইসলাম এই প্রক্রিয়াটা চালিয়েছিল। বিস্ফোরণের পর সেই শওকত মোল্লা থেকে শুরু করে এলাকার যে সমস্ত তৃণমূল নেতৃত্ব রয়েছে, তাদের কিন্তু ফোন করে এই বিপদের কথা বলে। ওহিদুল ইসলামের মুখে এই কথা শোনার পর একদিকে যেমন অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেয়, তারই পাশাপাশি একটি গাড়ি কিন্তু এই এলাকায় পাঠিয়ে দেয়, আর সেই গাড়ির চালক ছিল কিন্তু এই শাইনুর। এই ঘটনার পর কিন্তু এই ওহিদুল ইসলাম পলাতক ছিল, তাকে স্থানীয় যে সমস্ত মানুষজন রয়েছে তারা ধরে ফেলে, আইএসএফ কর্মী সমর্থকেরা তারা ধরে তাকে মারধর করলে বিজয়গঞ্জ থানার পুলিশ তাদেরকে উদ্ধার করে এনআইএর হাতে তুলে দেয়। তারপরে তাকে জিজ্ঞাসা করছিল যে এখানে কাজ হয়েছিল, গাড়িটা কি কি কাজ হয়েছিল সেটা জিজ্ঞাসা করছে আমাকে। কি কি কাজ করেছিলেন, কি ওই গাড়িতে আপনি? রংবাড়ির কাজ হয়েছিল, সেটাই। তথ্য প্রমাণ আপনি নাকি পুড়িয়ে দিয়েছেন বলে বলছেন? আমি পোড়াইনি, ওটা গাড়ি মালিক পুড়েছে, ওটা ওই জন্য গাড়ি মালিকের ড্রাইভারকে নিয়ে চলে গেছে। আমি যদি পোড়াতাম তাহলে আমাকে এখানে ছাড়তে না। তা কি কি পুড়িয়েছিল এখানে জানা আছে? গাড়ির যাবতীয় মাল যা যা আছে, সিট কভার এসবগুলো পুড়িয়েছিল। সাইরুল ওহিদুলের পর এবার এই দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণের তদন্তে এনআইএ পৌঁছে গেল নিহত তৃণমূল নেতা মসিউরের বাড়িতে। উত্তর 24 পরগনার দেগঙ্গায় মসিউরের বাড়িতে এনআইএ টিম, কি চললো সেখানে বিস্তারিত জানাতে পারবেন জিয়াউল আলম, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। জিয়াউল,
একদম দেখো, অর্থাৎ এই ভাঙড়ের যে বিস্ফোরণের ঘটনা, সেখান থেকে কিন্তু একেবারে গাংনী দেওঙ্গার মশিউর রহমান তিনি কিন্তু এই বিস্ফোরণে তার মৃত্যু হয় এবং এই মৃত্যুর পিছনে কিন্তু তার আরো এক সঙ্গী ছিল, যারা দেগঙ্গার একেবারে এই গাংনী এলাকা থেকেই তারা সেখানে যান এবং সেখানে এই বিস্ফোরণ ঘটনা ঘটে এবং মশিউরের মৃত্যু হলেও আরো একজন তারা সহকারী তারও কিন্তু অবস্থা গুরুতর জখম হয়, অর্থাৎ সুজয় মণ্ডল। তাকে কিন্তু পরবর্তীকালে পুলিশ গ্রেপ্তার করে এবং তার সঙ্গে আরো একজন ছিলেন, তার নাম হচ্ছে কবির মোল্লা, তিনি কিন্তু এই মুহূর্তে পলাতক। ফলে এই তিনজনের গাংনী এলাকায় দেওঙ্গা গাংনী এলাকায় বাড়ি, তিনজনের বাড়িতে কিন্তু এনআইএ আসে এবং সকাল 6:30 নাগাদ সেখানে আসে। প্রায় 6 ঘন্টা পরে তারা সেখান থেকে বেরিয়ে যান। মূলত এই যে মশিউর যিনি মারা গেছেন তার একটি ছেলের কাছ থেকে একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে, তার কারণে মোবাইল ফোন ধরেই জানা যায় যে অত কোথা থেকে বিস্ফোরক এনেছিল এবং এই যে বোমার মশলা সেগুলো কোথা থেকে এনেছিল, কি উদ্দেশ্যে, কার নির্দেশে তিনি এই একেবারে ভাঙড়ে গেছিলেন, সবটাই খতিয়ে দেখা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু তার মোবাইলটি বাজেয়াপ্ত করেছে এবং বাকি দুজনের কিন্তু খোঁজে এসেছিলেন, ফলে তাদেরকে এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। 6 ঘন্টা কোথায় যে সাম্রাজ্য এই তৃণমূল নেতাদের। পরিত্যক্ত একটা ক্যাম্পাস, সেখানেও তৃণমূল নেতার সাম্রাজ্য। ভাবুন একবার, পরিত্যক্ত কৃষি বিশ্ববিদ্যালয় দখলের অভিযোগ শঙ্কর চক্রবর্তীর বিরুদ্ধে। ক্যাম্পাসে হাঁস মুরগির খামার তৈরি করে ফেলেছেন তৃণমূল নেতা। ক্যাম্পাস এলাকায় ফল সবজির বাণিজ্যিক উৎপাদন চলছে। ক্যাম্পাসের ঘরে ঘরে মজুদ সরকারি ত্রাণ ত্রিপল। পরিত্যক্ত ক্যাম্পাস আর সেখানে তৃণমূল নেতার সাম্রাজ্য। পরিত্যক্ত কৃষি বিশ্ববিদ্যালয় দখলের অভিযোগ শঙ্কর চক্রবর্তীর বিরুদ্ধে। কথা বলবো, প্রতিনিধি প্রিয়ব্রত রয়েছেন আমাদের সঙ্গে। প্রিয়ব্রত, পরিত্যক্ত কৃষি বিশ্ববিদ্যালয়, সেখানেও সাম্রাজ্য তৈরি করে ফেলেছেন, কি চলছিল এতদিন ধরে? একেবারে রুমেলা, তুমি যেমন বলছিলে বিধানচন্দ্র বিশ্ববিদ্যালয়ে এক ক্যাম্পাস রয়েছে ছাত্রা শুশুনিয়া, এবং সেখানেই 8 বছর আগে ক্যাম্পাস তৈরি হওয়ার পর 4 বছর পর সেই ক্যাম্পাস চলে যায় শুশুনিয়াতে। সেই 4 বছর যাওয়ার পর যে পরিত্যক্ত ক্যাম্পাস, সেই ক্যাম্পাসেই যে হোস্টেল, সেই হোস্টেলেই কিন্তু ব্যবসা শুরু করেছিলেন স্থানীয় যে তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তী। সেখানে হাঁস মুরগির ব্যবসা রয়েছে, সেখানে হাঁস মুরগির খাবার তৈরি করা হয়েছে, এর পাশাপাশি সবজি ব্যবসা, ফল ব্যবসা করা হয়েছে। যে ফল এবং সবজি রাখা হয়েছে ওই ক্যান্টিনেরই যে হোস্টেল রয়েছে, সেই হোস্টেলের একটি রুমে, এবং বিভিন্ন রুমে দেখা যাচ্ছে তিরপল পড়ে রয়েছে, এবং ওই হোস্টেলে আরেকটি রুমে যেখানে আলমারি রয়েছে, সেই আলমারি ভেঙে কিন্তু বেশ কিছু অপ্রীতিকর জিনিসপত্র, কন্ডম জাতীয় জিনিসপত্র, গর্ভনিরোধক, সেই সব জিনিসপত্র কিন্তু উদ্ধার হয়েছে। এবং সেই তখনই এই সব জিনিসপত্র পাচার করছিলেন যখন ওই বিশ্ববিদ্যালয় থেকে পালা বদলের পরই, তখনই কিন্তু স্থানীয় মানুষ সহ বিজেপি নেতৃত্ব তাকে ধরে ফেলে এবং তখনই পুলিশকে ডাকা হয়। স্থানীয় মানুষজন তারা বিক্ষোভ দেখান, বারে বারে জোর স্লোগান তোলা হয় এবং এই নেতাকে পরবর্তীকালে ছাত্র ধারার পুলিশ এসে যখন আটক করে নিয়ে যায় তখন ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। কারণ এই নেতা বিভিন্ন জায়গাতে প্রভাবশালী এমন তথ্য উঠে আসছে এবং সেই কারণেই এতদিন পর্যন্ত কিন্তু মানুষজন সেই নেতার বিরুদ্ধে কোনোভাবে মুখ খুলতে পারেননি। কিন্তু এই যে অসামাজিক কার্যকলাপ বা এই সরকারি জায়গায় হোস্টেলে সেখানে এইভাবে যে নিজের ব্যবসা তৈরি করা, এটাকে কিন্তু কোনোভাবে মানুষজন ভালো চোখে দেখেনি। কিন্তু পালা বদলের পরেই মুখ খুলতে শুরু করেছে মানুষ, এবং সেই কারণেই এই ধরনের ঘটনা। স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং বিধায়ক তারা দাবি করছেন এই অসামাজিক কাজ কিন্তু বহু জায়গায় ঘটছে। বাঁকুড়া জেলায় এই ধরনের নেতৃত্ব এই সবে উদ্ধার হচ্ছে এবং আটক করা হচ্ছে। পরবর্তীকালে আরো কিন্তু এই ধরনের নেতারা আটক করা হবে। কিন্তু যার বিরুদ্ধে মূলত অভিযোগ সেই শঙ্কর চক্রবর্তী, তার বিরুদ্ধে কোনো অভিযোগ তিনি মানতে চাননি। তার দাবি এই কলেজ কর্তৃপক্ষই তাকে এই ধরনের রুমে থাকার ব্যবস্থা করেছেন এবং সেখানে কয়েকজন মানুষ ছিলেন, তাদের ব্যবসা, তাদের কি করে টাকা দেবেন, সেই কারণেই তিনি এই ধরনের ব্যবসা করছিলেন এবং সেই কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষ সবটাই জানেন। এদিকে বিজেপি বিধায়ক তিনি দাবি করছেন যদি কলেজ কর্তৃপক্ষ জানেন। 29 জায়গা আছে, কলেজ বলেছিল যে আমরা পয়সা দিতে পারবো না, আমাদের এখন ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ, আপনি ওইখান থেকে চাষ করুন আর ওদিকে ওইখান থেকে বেতন দেন। না, একদম করতাম না। অভিযোগ অসত্য অভিযোগ। আমি যদি দখল করে থাকি তাই কলেজ এখানে সিকিউরিটি দিত না? কলেজে ইলেকট্রিক বিলটা 25,000 টাকা করে গালি করে আমার যেগুলো চাষের জন্য জিনিস ছিল, কিছু ক্যারেট ছিল, ওরা তো আমার গাছে চারা আসতো, আর চারা ছিল সেই চারাগুলো ডিন স্যার বললেন যে আপনি বাড়িতে নিয়ে যান, জল টল দিয়ে দিবেন, এখানে তো স্টাফ থাকছে না, গাছগুলো মরে যেত, সেই জন্য রাখছি।
কোনো কাগজ ছাড়াই তৃণমূলের নেতা শঙ্কর চক্রবর্তী দীর্ঘদিন যাবত এখানে উনি ব্যবসা করছিলেন। তো ভিতরে আপনারা গিয়ে দেখতে পারবেন যে মুরগি ফার্ম থেকে শুরু করে সমস্ত অনৈতিক কাজ যা যা করা দরকার সবকিছু এখানের মধ্যে হতো, এবং কত গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে চলে গেছে সরকারের সেটা আমার জানা নেই। তো এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার এবং দোষীরা কঠোর থেকে কঠোরতম শাস্তি যেন পায়, সে ভিসি হোক আর যেই হোক। এই বাড়িটা উনি ব্যবহার করতেন নিজের মতো করে, সেখান থেকে বিশ্ববিদ্যালয়ে কিছু পেতেন। এর জন্য কোনো রকম কোনো বৈধ কাগজ বা অনুমতি কিছু নেই। আমরা যেহেতু এখানে বিশ্ববিদ্যালয়ের অধীনে কাজ করি, আমার হায়ার অথরিটিকে, ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রারকে আমরা জানিয়েছি। আগে যারা ছিলেন তারা সেই এটা অ্যালাউ করেছেন, অভিযোগ তো করতেই হবে।